প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় কোমর ব্যথা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ শাহ আলম 1961 সালের ডিসেম্বর মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1984 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS, FCPS, FRCS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটালে অর্থোপেডিক বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে ধন্যবাদ। কোমর ব্যথা আমরা প্রায়শই আসলে দেখি যে অনেকেরই কোমর ব্যথা আছে এবং সেটি বিভিন্ন বয়সে। আসলে কোমর ব্যথা কোমরের কোথায় হয়? কোমর বলতে আমরা যেটা বলি, যদি আমরা সায়েন্টিফিক্যালি বলি যে পুরা মেরুদণ্ডটা, যেমন ঘাড় একটা পোর্শন সার্ভাইকাল, পিঠ যেটা আমরা বলি সেটা হলো আপনার ডরসাল, আর নিচের যে পোর্শন যেটা সেটাকে আমরা বলি লাম্বার। তো লাম্বার বলতে আমরা কোমরের যেটাকে যে শরীরের বুক, এর পিঠ, এর নিচের যে পোর্শনটা, ঠিক যে পোর্শনটা দুইটা পায়ের নিতম্বের সাথে আপনার লাগানো থাকে, এই পোর্শনটাকে আমরা কোমর বলে থাকি। যেমন আমরা যদি মডেলে দেখাই তাহলে এই পোর্শনটা হলো আপনার হলো কোমর। কোমরের ব্যথার কারণ বয়স। আসলে প্রত্যেকটা লোকেরই কখনো না কখনো দেখা যায়, প্রত্যেকটা লোক না, শতকরা 90% লোক 50 বছর 60 বছরের পরে কখনো না কখনো কোনো না কোনোভাবে কোমরে ব্যথা হয়ে থাকে। এখন বিভিন্ন বয়সে বিভিন্ন কারণের জন্য কোমর ব্যথা হয়ে থাকে। সাধারণত আমরা প্রাপ্ত বয়স্ক যারা থাকেন, ওয়ার্কিং লোক, তাদের কিন্তু কোমরে ব্যথা বেশি হয়। দেখা যায় যে আমরা যে মেরুদণ্ডটা যে আমরা দেখি সোজাসুজি দেখলে একদম স্ট্রেট, কিন্তু আপনি যদি সাইড থেকে দেখেন তাহলে কিন্তু মেরুদণ্ডটা একদম সোজা না। ঘাড়ের দিকে একরকম, সামনের দিকে বাঁকা, পিঠের দিকে পিছনের দিকে বাঁকা, নিচের দিকে কিন্তু সামনের দিকে বাঁকা। এই যে বাঁকা মেরুদণ্ডটা সামনের দিকে স্ট্রেট, বাট পার্শ্বের দিকে দেখলে বিভিন্ন দিকে বাঁকা তেরা, এই বাঁকা তেরাটা কিন্তু মেনটেন হয় বিভিন্নভাবে। যেমন মোস্টলি আমরা বলি হাড়গুলোই এমনভাবে এক এক জায়গায় তৈরি, প্লাস এটাকে ধরে রাখার জন্য মাসেল বিভিন্নভাবে মাসেলগুলো টেনে রাখে, এবং এই জয়েন্টগুলো যে থাকে, জয়েন্টের যে টিস্যু, ক্যাপসুল, লিগামেন্টস, এগুলো তাদেরকে সাপোর্ট দিয়ে এই বাঁকা তেরা মেরুদণ্ডটাকে আমরা নর্মালি এটা মেনটেন করে। কিন্তু কেন ব্যথা হয়? যেমন দেখা যায় যে কোনো আঘাত একটা খুব কমন একটা জিনিস, আঘাতের কারণে ব্যথা হইতে পারে। জন্মগত কোনো ত্রুটি থাকলে সেখানে ব্যথা হতে পারে। যখন মানুষ একটু প্রাপ্তবয়স্ক হয়, অনেক সময় ইনফেকশন খুব ইম্পর্টেন্ট, ইনফেকশনের জন্য হতে পারে। আবার দেখা যায় যে বয়স আরও অনেক বেশি, 40-50 বছর বয়স, আমরা যেটাকে বলি ডিজেনারেটিভ, বয়সের কারণের জন্য কিছু না কিছু পরিবর্তন হয়। সেটা হলো একটা বয়সজনিত কারণের জন্য আপনার ব্যথা হবে। আরেকটা হলো যে অনেক সময় টিউমার, ক্যান্সার, আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যেমন হাড়ের ক্ষয়রোগ খুব কমন, এবং এটা মহিলাদের একটু বেশি, ছেলেদের একটু কম। প্রতি 3 জন মহিলার একজন কিন্তু আমরা ক্ষয়রোগ, যেটাকে অস্টিওপোরোসিস আমরা বলি, অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া। একই সাথে ছেলেরাও কিন্তু এখন অনেক বেশি, প্রতি 5 জনের একজন ছেলেদের হয় অস্টিওপোরোসিস অথবা অস্টিওপেনিয়া। কমন প্রাপ্ত বয়সের ব্যথা যদি আমরা বলি ডিস্ক প্রলাপস, সেটা কি? এই যে মেরুদণ্ড আপনারা দেখতেছেন অনেক হাড়ের সমন্বয়ে, এক একটাকে আমরা কশেরুকা বলি বাংলায়, এগুলো মাঝখানে যে থাকে ঠিক এই জায়গায় যে জেলিটা, কোনো এটা স্প্রিংয়ের মতো কাজ করে। এই যে জেলি আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটু লাল, এই জেলি যদি কোনো কারণের জন্য বের হয়ে আপনার প্রথম অবস্থায় শুধু কোমরে ব্যথা, আরও বেশি গেলে যে আমরা পাশে নার্ভের মতো দেখতে পাচ্ছি, যেটা স্নায়ুতন্ত্র, এই নার্ভে যদি টাচ করে তখন পায়ের দিকে ব্যথা যায়। প্রথম দিকে কোমরে থাকবে, যেটাকে আমরা যদি আমাদের ভাষায় বলি লাম্বাগো, আবার এরপরে যদি আরও বেশি গেলে যেটা নার্ভের মধ্যে চাপ পড়বে পায়ের দিকে যাবে, যেটাকে আমরা বলি সায়াটিকা। সো লাম্বাগো, সায়াটিকা। আমাদের দেশে কমনলি প্রাপ্তবয়স্ক লোক, ছেলে মেয়ে যারা কাজ করতে গিয়ে হঠাৎ করে একটু আঘাত পেলো, মনে কি টান লাগলো, এটা হলো ডিস্ক প্রলাপসের জন্য হয়। আবার হাড় সরে গিয়েও আপনার কোমরে ব্যথা হতে পারে, ইনফেকশন যেটা আমরা বলছি। সো এগুলো হলো কমন। বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি ব্যথা হয় না যদি না তার
জন্মগত কোনো ত্রুটি না থাকে। আর একদম এক্সট্রিম বয়সে যেটা আমরা বলছি কোনো টিউমার, ক্যান্সার বা অস্টিওপোরোসিসের জন্য ব্যথা হয়ে থাকে। মেকানিক্যাল পেইন সেটি সম্পর্কে স্যার একটু জানবো। মেকানিক্যাল পেইন, এই যে বাঁকা তেরা মেরুদণ্ড, তখন এই যে ডিস্ক প্রলাপস, ইনফেকশন, ডিজেনারেটিভ, এগুলো ছাড়াও যদি কোনো কারণের জন্য ব্যথা হয়, যেটাকে আমরা বলি মেকানিক্যাল। সেটা কি, আমি যে বসে আছি, এই বসাটা যে আমি লম্বা টাইম বসে থাকি, আমি একদম শরীরে ছেড়ে দিয়ে বসলাম, বাঁকা তেরা হয়ে বসলাম, তাহলে এই যে ভিতরে যে মাসেলগুলো যেগুলো আছে, যে ক্যাপসুল লিগামেন্ট আছে, ও যে তাকে ধরে রাখবে, সেই যে ধরে রাখার ভারসাম্যতা হারাই ফেলে। তখন কি হবে, হয়তো দেখা গেলো মাসেলগুলো একদিকে উইক, তখন একটা সাইডে হয়তো স্ট্রেস পড়লো, জয়েন্ট আমাদের বাঁকা হয়ে গেল, সামনের দিকে পিছনের দিকে, এই যে স্ট্রেস পড়ার কারণের জন্য যে ব্যথা হয়, অন্য তার কোনো কারণ নাই, যেটাকে আমরা বলি মেকানিক্যাল পেইন। অনেক সময় মাসেলগুলো দুর্বল হয়ে গেলে তার যে লর্ডোসিস, কোমরের দিকে সামনের দিকে থাকবে, এটা থাকলো না, ফ্ল্যাট হয়ে গেলো, লম্বা হয়ে গেলো, তখন একটা স্ট্রেস পড়বে। মানে এটা একটা অ্যাবনর্মাল পজিশন, অ্যাবনর্মাল পোস্চার, অ্যাবনর্মাল জয়েন্টের উপরে স্ট্রেসের জন্য যে ব্যথাগুলো হয়, সেগুলোকে বলি আমরা হলো মেকানিক্যাল পেইন। রোগীদের যাদের কোমর ব্যথা হচ্ছে, একেবারে প্রাথমিক পর্যায়ে কি চিকিৎসকের শরণাপন্ন হবেন, নাকি তিনি আসলে কিছুদিন দেখবেন তার পরবর্তীতে চিকিৎসকের শরণাপন্ন? এটা নির্ভর করে যে প্রাথমিক পর্যায়ে তার ব্যথাটা কতটুকু। যদি দেখা যায় প্রথমেই অনেক বেশি ব্যথা, তাকে তো ডাক্তারের কাছে যেতেই হবে। আর যদি অল্প অল্প ব্যথা শুরু হয়, অল্প অল্প ব্যথা, সাধারণত ডিস্ক প্রলাপস প্রথম অবস্থায় কিন্তু অল্প ব্যথা হয় না, হতে পারে সেটা শুধু কোমরেই থাকবে, কিন্তু যখন সিভিয়ার ব্যথা, নার্ভে চাপ পড়বে, পায়ের দিকে যাবে, তখন রুগী তো একদম পাগলের মতো হয়ে যায়। রুগী বলবে যে কোনোভাবে আমাকে মানে ভালো করার জন্য যেখানে গেলে ভালো লাগে সেখানে যাবে, ডাক্তারের কাছে, হসপিটালে চলে যাবে। তবে হ্যাঁ, ছোটোখাটো ব্যথা হলেই তো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই। আমরা যেটাকে বলি যে ব্যথা তো হতেই পারে, কিন্তু এটাকে আমি ব্যথার থেকে কীভাবে ভালো থাকতে পারবো, সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা যে বসে আছি, বসাটা যদি আমরা সঠিকভাবে বসি, একদম আরবি কায়দায়, আমরা একদম ছেড়ে দিয়ে বসলাম, সাইড, এরকম বসা না। যেমন এটা খুব সুন্দর কমফোর্টেবল সোফা, অনেক সোফা আছে পিছনে অনেক জায়গা থাকে, বসতে গেলে তাকে পিছনের দিকে হেলান দিয়ে বসতে হয়, অথবা পার্শ্বে দিয়ে বসতে হয়। এটা কিন্তু সাইন্টিফিক। এই ধরনের সোফায় যদি কেউ লং টাইমে বসে থাকে, তার কিন্তু সহজে কোমর ব্যথা হবে না। কারণ আমি যেমন নিজে কখনো বসে থাকলে লম্বা টাইমে আমি একটা কুশন ব্যবহার করি, এই চেয়ারটা তো ভালো, আমি কিন্তু কুশন ব্যবহার করি নাই। সেজন্য আমাদের সাজেশন থাকে যে লং টাইম বসে থাকবে একটা চেয়ারে, এবং অনেক যেটা হলো নরম গদিওয়ালা সোফা, এগুলো কিন্তু সাইন্টিফিক নাম। আমরা একটু লো ব্যাক, যেমন যারা অনেক রিভলভিং চেয়ার ব্যবহার করে, আমরা কিন্তু বলি যে এটাকে সাইন্টিফিক্যাল কিন্তু ভালো না। তাহলে কি হতে হবে, যে লো ব্যাক চেয়ার হবে, এবং লং টাইম যদি কেউ 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতে হয়, তাকে পিছনে একটা কুশন দিয়ে বসতে হবে, প্রোভাইডেড যদি এরকম একটা সোফা না হয়, যেটা ঠিক বসার সাথে সাথে আমার পিঠটাকে একটা সাপোর্ট দেবো। এই যে আমরা কোমরের যে পোর্শনটা সামনের দিকে বাঁকা থাকবে, আমি চেয়ারে বসার পরে এই সাপোর্টটা যেন আমাকে পায়। আচ্ছা, তা নাহলে হবে কিন্তু আমি লম্বা, আমি যদি এরকম থাকি পিছনের জায়গা, আমি লং টাইম বসে থাকতে পারবো না, মাসেল একটা সময় সে দুর্বল হয়ে যাবে। তখন আমি যে শরীরটা ছেড়ে দিয়ে বসলাম, মাসেল যদি এরকম দুর্বল হয়ে যাবে, তাহলে কী হবে, সে তাকে যে মেকানিক্যাল যে পয়েন্টটা আমরা বলছি সেইটাকে মেনটেন করতে পারবে না। তখন দেখা যায় হয়তো এটা মাসেল দুর্বল, যেটাকে বাঁকা করবে সেটা সোজা হয়ে যাচ্ছে, যখন সোজা রাখবে সেটা বাঁকা হয়ে যাচ্ছে, তখন এটা মানে এটা ডিসকমফোর্টেবল পজিশন হবে, আস্তে 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 এটা হলো ব্যথা শুরু হয়। রোগীরা যখন চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন, কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে? রোগীর হিস্ট্রি খুব একটা ইম্পর্টেন্ট। রোগীকে যদি ডাক্তার ঠিক মতো দেখেন, ভালোভাবে শোনেন, অনেক কিছু কিন্তু ডায়াগনোসিস হয়ে যায়। সব কিছুতে কিন্তু অত পরীক্ষার প্রয়োজন হয় না। বাট আমরা যদি মনে করি যে ডিস্ক প্রলাপস বয়সের সাথে নির্ভর করে, একটা বৃদ্ধ বয়সে তখন আপনার নানা রকম চিন্তা আসে যে তার টিউমার, ক্যান্সার, ইনফেকশন, না বয়সজনিত, না হাড়ের ক্ষয়, নাকি কোনো আঘাতজনিত, এইরকম যখন থাকবে, এরপরেও আমরা বলি মেডিকো লিগালি যে আমাকে কেন আমি এই চিকিৎসাটা করছি, তার টিবি হলো কিনা, টিবিটাকে দিলে আমাকে এস্টাবলিশ করতে হবে, তার অস্টিওপোরোসিস হলো কিনা, এটাকে আমাকে এস্টাবলিশ করতে হবে। ওগুলো করতে গেলে আমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা নিতে হয়, করতে হয়। প্রাথমিক অবস্থায় এক্স রে খুব ইম্পর্টেন্ট একটা টুলস। যদি ধরেন তার কোনো ইনফেকশনের সাইন সিমটমস না থাকে, তার কোনো জ্বর নাই, তার কাশি নাই, সে তার কনস্টিটিউশনাল সিমটমস যেটা বলি যে টিবির থেকে হয় যক্ষার জন্য, যে তার শরীরে মনে শুকিয়ে যাচ্ছে, তার খাবার দাবার অরুচি, বিকালের দিকে তার হালকা হালকা জ্বর, এই রকম ক্ষেত্রে যেমন আমরা চিন্তা করি যে তার হয়তো যক্ষা থাকতে পারে। এই যক্ষা কিন্তু শুধু ফুসফুসের যক্ষা না, যক্ষা কিন্তু মেরুদণ্ডও হতে পারে, যেটাকে আমরা পটস ডিজিজ বলি, এবং এটা একটা ডেঞ্জারাস, বিকজ এর কিন্তু খুব আর্লিতে ডায়াগনোসিস হয় না, অনেক দিন পরে, অনেক দেরিতে, যখন অনেক কমপ্লিকেশনস হয়ে যায়, তখন আমরা ডায়াগনোসিস করি।
যে কারণে এই রোগগুলোকে আমরা বলি যে মানে এটা সাইলেন্ট কিলারের মতো, যেমন অস্টিওপোরোসিসকে বলি এরকম। এখন এক্সরে খুব একটা ইম্পর্টেন্ট, সব ক্ষেত্রে আমরা এক্সরে একটু করি। যদি আমরা মনে করি যে এটা ডিস্ক প্রলাপস, তাহলে যে এমআরআই ইজ এ গোল্ড স্ট্যান্ডার্ড। এমআরআই পরীক্ষাটা করলে পরেই আমরা একদম ডিস্ক কোন লেভেলে, কতটুকু ডিস্ক কোন জায়গায় আছে, কতটুকু নার্ভে চাপ দিল, এবং এটাকে আমাদের অনেক আইডিয়া পেয়ে যায় যে আমরা এই রোগীটাকে যখন আমি চিকিৎসা করব, আমরা বলে দেবো যে আপনার অপারেশন লাগবে না, আপনার শুধু ব্যায়াম থেরাপি করবেন, আপনার ওষুধের সাথে এই নিয়ম কারণ এই ব্যায়াম থেরাপি, এই জিনিসগুলো আমরা একদম ক্লিন কাট বলি। খুব ক্ষেত্রে বিশেষে রিয়ারলি অনেক সময় আমরা ইনজেকশন দিই, তখন আমরা বলে দিই যে হয়তো আপনার এটা ইনজেকশন লাগতে পারে, বা শুরুর থেকে যদি পেশেন্ট অনেক কষ্টে থাকে, ভালো হচ্ছে না, সার্জারি করার মতো না। কোমর ব্যথার চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আধুনিক চিকিৎসা পদ্ধতি কি বর্তমান বাংলাদেশে রয়েছে কিনা, এটা এবং সেটি আসলে কিভাবে নিশ্চিত করা হচ্ছে? মেরুদণ্ডের চিকিৎসা 80 to 90% কিন্তু চিকিৎসা অপারেশন ছাড়া করা যায়। আমাদের অনেকেরই সাধারণ জনগণ খুব ভয় পান যে সার্জনের কাছে গেলে, অর্থোপেডিক সার্জন, স্পাইন সার্জন গেলে হয়তো আমাকে অপারেশনের কথা বলবেন না। আমরা কিন্তু শতকরা 80-85 ক্ষেত্রে বেশি 90% রোগী পিএলআইডির জন্য অপারেশনের প্রয়োজন হয় না। তাহলে এখন আমরা অপারেশন করবোটা কখন? এই ডিস্ক প্রলাপসের ক্ষেত্রে অপারেশন আধুনিক চিকিৎসা আমাদের দেশে কিন্তু এখন স্বয়ংক্রিয় আধুনিক চিকিৎসা রয়েছে। যেমন সার্জারি আমরা কখন করব সেটা যদি আমরা বলি, যখন একটা রোগীকে আমরা তাকে ওষুধপত্র দিলাম, ব্যায়াম থেরাপি করলাম, নিয়ম কানুন মানালাম, সমস্ত কিছু আমরা করছি, তারপরে রোগী ভালো হচ্ছে না, এবং দেখা যাচ্ছে তার দাঁড়ালে, হাঁটলে পায়ের দিকে ব্যথা, একটু দাঁড়ালে সে বসতে হয়, তখন কিন্তু একটা ইন্ডিকেশন সার্জারি। আবার আমরা দেখেছি না, রোগী ব্যথার সাথে তার কোনো একটা পা হয়তো মানে অবশ্যই ঝিনঝিন সবসময় কন্টিনিউ করতেছে, আবার একটা আঙ্গুল হয়তো অবশ্যই গেল, যেটাকে বললে আমরা নিউরোলজিক্যাল ডেফিসিট। তার একটা আঙ্গুলের বুধ নাই, দুইটা আঙ্গুলের বুধ নাই, বা 2-3টা আঙ্গুল সে নাড়াতেই পারতেছে না, এটা স্ট্রং ইন্ডিকেশন যে তাকে এই ওষুধের দ্বারা ব্যায়াম থেরাপিতে ভালো হবে না, তাকে সার্জারি করতে হবে। আবার অনেক সময় দেখি যে এই যে অবস্থা খুব দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে, আবার একই সাথে এমন হতে পারে যে তার প্রস্রাব পায়খানা বন্ধ, এইরকম ক্ষেত্রে কিন্তু স্ট্রংলি ইন্ডিকেটেড ফর সার্জারি। আবার রোগী বলবে যে আমার কোমর, এর সাথে আমার মনে হচ্ছে যে পায়খানা রাস্তার চতুর্দিকে অবশ্যই যাচ্ছে, যেটাকে আমরা স্যাডেল অ্যানেস্থেসিয়া, এবং ওই জায়গায় পায়খানা রাস্তার চতুর্দিকে ধরলে চিমটা খেলে সে ব্যথা বুঝতে পারবে না, অনুভব করতে পারবে না। এইরকম কন্ডিশনগুলোকে ইন এডিশন তার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেলো, প্রস্রাব হয়ে যাচ্ছে অথবা প্রস্রাব হচ্ছেই না, পায়খানা হয়ে যাচ্ছে অথবা পায়খানা হচ্ছে না, মানে দুইটাই ইন্ডিকেটেড যে এইরকম কন্ডিশন আমরা সার্জারি করি। এখন কিন্তু আমরা রোগীর আজকে অপারেশন করলাম, আজকে সকালে করে বিকেলে আমরা হাঁটতে দিই, তাহলে কেন? কারণ আগে যে পদ্ধতিতে অপারেশন হতো, এখন পদ্ধতি অনেক ডেভেলপ। যেমন আমরা আগে যেমন কাটতাম, আমরা এখন সার্জারি করার সময় অপারেশন থিয়েটারের মধ্যে মেশিন আছে, যেটা দিয়ে আমরা দেখতে পারি যে লেভেলটা আমাদের ঠিক আছে। কারণ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফেইলিউর যে আমরা সঠিক জায়গায় যদি আমরা সার্জারি করতে না পারি। আগে যখন এই সুযোগ ছিল না, আমরা মনে করি নিচে L5S1, L4, L5, এইটা যেটা আপনার প্রথম প্রশ্ন করছিলেন কোমরের, এই দিনের সবচেয়ে কমন জায়গা একদম নিচের দিকে, ওই জায়গাটায় আমরা কি L4, L5 এ গেলাম না L5S1 এ গেলাম, অনেক সময় অপারেশন। আমরা চিকিৎসা পদ্ধতির এই বিষয়গুলো নিয়ে আরো শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোমর ব্যথা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আর্থ্রাইটিস কিংবা বাত যাদের হয়, তারা কিভাবে তাদের হাড়ের সুস্থতার জন্য কোন ধরনের খাবার গ্রহণ করবেন এবং কোন ধরনের খাবারগুলো বর্জন করবেন। আপনার যদি বাতের সমস্যা থেকে থাকে, অবশ্যই কিন্তু আপনাকে একটা প্রপার গাইডলাইন এবং প্রপার ডায়েট প্ল্যান ফলো করতে হবে। কারণ যাদের বাতের সমস্যা থাকে তাদের কিন্তু প্রচুর পরিমাণে জয়েন্ট পেইন হয়, অস্থি সন্ধিতে কিন্তু আপনার ইউরিক অ্যাসিড জমা হয়ে এই ধরনের পেইনগুলো হয়। তো যেই ধরনের খাবারগুলো আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়, আপনার অস্থি সন্ধিতে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেবে, আপনাকে কিন্তু ওই ধরনের খাবারগুলো বর্জন করতে হবে। তো শুরুতে বলি, যাদের বাতের সমস্যা, বিভিন্ন জয়েন্ট পেইন আছে বা রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি থাকে, তারা কিন্তু দেখা যায় যে আপনি সুস্থ থাকতে গেলে এই খাবারগুলো অবশ্যই একটু বর্জন করতে হবে। সেগুলো হলো, অনেকের সামুদ্রিক মাছ, অতিরিক্ত লবণাক্ত খাবার খাওয়ার প্রবণতা থাকে, সেগুলো বর্জন করতে হবে। গরু ও খাসির মাংস খাওয়া থেকে বিরত থাকবেন এবং বীচিযুক্ত যে খাবার যেগুলো রয়েছে, যেমন মটরশুঁটি, টমেটো, বেগুন, এগুলো একটু খাওয়া থেকে বিরত থাকবেন। যাদের ব্যথা প্রচণ্ড বেশি, তারা কিন্তু কাঠবাদাম বাদে অন্য কোনো বাদাম, যেমন কাজু বাদাম, চীনা বাদাম, আখরোট বা ওয়ালনাট, এগুলো গ্রহণ করতে
পারবেন না। পাশাপাশি নিয়মিত একটু ব্যায়াম করতে হবে, যাতে আপনার অস্থি সন্ধিতে যে ইউরিক অ্যাসিডটা জমা আছে সেটা দূর হয়ে যেতে সাহায্য করে। এখন তো বললাম আপনার যে আর্থ্রাইটিস বা বাত ব্যথা থাকলে কি করবেন, কিন্তু যাদের এই ধরনের সমস্যা নেই কিন্তু তারপরও হয়তো কোনো কারণে তারা হয়তো হাড়ে পেইন হচ্ছে, তো সেক্ষেত্রে কি করবেন বা হাড়ের সুস্থতার জন্য সেক্ষেত্রে আপনি কোন ধরনের খাবার খাবেন। আপনার যদি বাতের সমস্যা থাকে তাহলে তো সেটার লিস্ট অনেক বড়, কিন্তু যদি সমস্যা না থাকে তবু আপনার হাড়ে পেইন হচ্ছে, তাহলে আপনাকে ধরে নিতে হবে হয়তো বা আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কিংবা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে। এক্ষেত্রে কি খাবেন? আপনার হাড়ের সুস্থতার জন্য তখন কিন্তু অবশ্যই আপনার খাবারে ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার রাখতে হবে। তাহলে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো কি? দুধ, দই, বাদাম, মাছ, মাংস, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। প্রতিদিন খাবারে 1 গ্লাস বা 1.5 গ্লাস করে দুধ রাখতে পারেন, হাফ কাপ করে দই খেতে পারেন, 5-10টা করে বাদাম কিন্তু খাওয়া যেতে পারে। সবজি হিসেবে আপনারা কিন্তু যে টমেটো, গাজর, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি এগুলোও রাখতে পারেন, এগুলোতেও পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এবং এর পাশাপাশি কিন্তু আপনারা পালং শাকটা খেতে পারেন, পালং শাকেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। ফসফরাসযুক্ত খাবার, ফসফরাসযুক্ত খাবারের কথা বলতে গেলে প্রথমেই কিন্তু আপনার দেখা যায় দুধের কথা চলে আসে। মানে আপনি যদি প্রতিদিন খাবার তালিকায় দুধ, দই, পালং শাক, ব্রোকলি, বাঁধাকপি এগুলো রাখেন তাহলে কিন্তু এমনিতেই আপনার ক্যালসিয়াম, ফসফরাসের চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। আপনার হাড়ে যে পেইন হচ্ছে সেটার জন্য কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাস খুবই গুরুত্বপূর্ণ। ম্যাগনেসিয়ামযুক্ত খাবার, বিচিযুক্ত খাবার কিন্তু আপনার খাবারে রাখতে পারেন। সামুদ্রিক মাছ, যদি আপনার বাতের সমস্যা না থাকে বা আর্থ্রাইটিস না থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই সামুদ্রিক মাছ আপনার খাবার তালিকায় 2 দিন রাখবেন। গরু বা খাসির যে কলিজা রয়েছে তখন কিন্তু আবার আপনার খাওয়া যাবে। গরু বা খাসির কলিজায় পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক, ক্যালসিয়াম কিন্তু পাওয়া যায়, এবং জিঙ্ক এবং ক্যালসিয়ামও কিন্তু আপনার এই হাড়ের গ্রোথের জন্য খুবই ভালো, এবং হাড়ে যাদের পেইন হয় তাদের জন্য কিন্তু এগুলো খুব উপকারী। এর পাশাপাশি আপনি ওমেগা 3 সম্পন্ন খাবার এবং প্রচুর তাজা শাকসবজি এবং ফলমূল গ্রহণ করবেন। মানে বিচিযুক্ত খাবারও কিন্তু এক্ষেত্রে খেতে পারবেন। ওমেগা 3 কিন্তু আপনার সামুদ্রিক মাছ এবং সিমের বিচি কিংবা কাঁঠালের বিচি এবং মিষ্টি কুমড়ার বিচি এগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে। সামুদ্রিক মাছেও কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3 পাওয়া যায়। তো হাড়ের সুস্থতার জন্য আপনাকে অবশ্যই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ওমেগা 3 যুক্ত খাবারও গ্রহণ করতে হবে। পাশাপাশি আয়রন এবং আয়োডিনযুক্ত খাবারও গ্রহণ করতে হবে। তার মানে যাদের আর্থ্রাইটিস বা বাতের সমস্যা আছে তারা কিন্তু যে ধরনের খাবারগুলো বর্জন করার কথা বলেছে ওগুলো বর্জন করে নিয়মিত ব্যায়াম করেন এবং হেলদি একটা ডায়েট প্ল্যান গ্রহণ করেন, তাহলে কিন্তু খুব সহজে আপনার হাড়কে সুস্থ রাখতে পারবেন, ব্যথামুক্ত জীবনযাপন করতে পারবেন। আর যাদের হাড়ে বাতের কোনো সমস্যা নেই কিন্তু এমনিতেই আপনার হয়তো জয়েন্ট পেইন করছে কিংবা ভিটামিন ডি বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে, তারা যদি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সম্পন্ন খাবারগুলো গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার হাড়কে আপনি মজবুত করতে পারবেন। আর আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো প্রতিদিন আপনি 10টা থেকে 3টা এই সময়ের মধ্যে অন্তত 15 থেকে 20 মিনিট শরীরের 40% অংশে রোদ লাগানোর চেষ্টা করুন। এটা আপনার শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করবে এবং ভিটামিন ডি কিন্তু আপনার হাড়কে সুস্থ রাখতে সাহায্য করবে। লাইফস্টাইলের সাথে এই কোমর ব্যথা স্যার কোনো সামঞ্জস্য রয়েছে? অবশ্যই অনেক সামঞ্জস্য। সেটা হলো যে আমরা যাদের ওভারওয়েট থাকেন, যারা স্মোক করেন, যারা ফাস্ট ফুড বেশি খান, যেমন যারা ড্রিঙ্ক মানে মদ্যপান করেন, তাদের কিন্তু এই ডিস্কের ডিজিজ অনেক বেশি। যে কারণের জন্য আমরা বলি যে মাংস জাতীয় খাবার আমরা অ্যাভয়েড করতে বলি, এবং আমরা মাছ এবং গ্রিন মানে সবুজ যে সমস্ত ভেজিটেবল আছে এগুলোকে আমরাকে প্রিফার করি। ডিস্ক প্রোলাপস হয়ে গেছে যাদের ওয়েট বেশি, ডেফিনেটলি ওয়েট কমাইতে হবে। আর এই ইস্যুগুলো যে লাইফস্টাইল মডিফিকেশন, যিনি লং টাইম বসে থাকেন তাকে যেমন আমরা বলি যে আপনি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে আপনি একটু ব্রেক নেবেন। আপনি ধরেন ড্রাইভ করতেছেন, লং টাইম পিছনে একটা কুশন দিয়ে বসবেন। ঠিক অফিসেও ঠিক তাই, যাদের কাজ করতে হবে সে সামনে ঝুঁকে নোয়া কাজ করতেই হয়। যেমন আমরা যখন বাঁকা হয়ে কোনো কাজ করি লং টাইম, ডিস্ক প্রোলাপসের চান্স অনেক বেশি। একই অবস্থায় যে দাঁড়ানো অবস্থায় কাজ করতেছে, বসা অবস্থায় কাজ করতেছে, তাদেরকে বলি যে আপনার একটু পজিশন বা আপনার অনেক সময় আমরা বলি যে এই জবটাকে চেঞ্জ করা যায় কিনা, কারণ অনেক সময় জব সে চেঞ্জ করতে পারে না, তখন তাকে ওই মডিফিকেশান যে তাহলে আপনি এইটুকু এভাবে করেন বাকিটুকু আপনি করবেন না। ইন এডিশন রেগুলার এক্সারসাইজ আমাদের খুব ইম্পর্টেন্ট, যে এই যে মেরুদণ্ডটাকে
সোজা রাখা বাঁকা রাখা যেখানে যেভাবে রাখবো, সেক্ষেত্রে কিন্তু এই মাসেলগুলো বিল্ড আপ করা তার রেগুলার একটা এক্সারসাইজ খুবই প্রয়োজন। এটা তার প্রিভেনশন। আমরা কিন্তু এখন যে সার্জারি করি এটা কিন্তু আমরা ছিদ্র করে করি, এন্ডোস্কোপি করি। আবার আরও যেমন ছোটোটাকে অনেক বড় করে দেখার জন্য আমরা মাইক্রোস্কোপ ব্যবহার করি। এবং সেটি কি বিশ্বমানের স্যার? বিশ্বমানের, একদম লেটেস্ট। অন্যরা যা করে আমরা ঠিক তাই করি। ছোট্ট একটা ছিদ্র করে মেশিন দিয়ে আমরা দেখলাম, দেখে আমরা মেশিনে টিভি মনিটর দিয়ে দেখে আমরা এটাকে নিয়ে আসি। এখন কিন্তু আমরা কাটাকাটি খুবই কম। আমরা যখন আরও মেরুদণ্ডের বড় সার্জারি করি, হাড় ভেঙে গেছে, আমরা হাড় সরে গেছে, ওগুলোকে ফিক্সড করতে হবে, অপারেশন করে, আমরা কিন্তু এখন আর ওই বড় করে কাটি না। জাস্ট একটা ছিদ্র করে আমরা লেভেল থেকে আমরা মেশিনের দিকে তাকাই, রোগীর দিকে কিন্তু আর তাকাতে হয় না। ওয়ার্ল্ডে যা হয় 95% আমরা কভার করতে পারি। সুতরাং বাংলাদেশে কিন্তু এখন এই যেটা একসময় ভীতি ছিল মেরুদণ্ডের অপারেশন, এখন কিন্তু সেই ভীতি নাই। যে কারণের জন্য যদি মেডিকেল সেক্টরে আমরা স্পাইন রিলেটেড আমরা ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট, এবং যদি আপনি বিশ্বমানের চিকিৎসার কথা বলেন, তাহলে কিন্তু আমরা বাংলাদেশে অনেক পিছিয়ে আছি, এটা আর বলা যাবে না। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোমর ব্যথা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। একজন সক্ষম দম্পতি যদি 1 বছর কোনো রকম প্রোটেকশন ছাড়া বা কোনো রকম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়াই যদি বসবাস করে, তারপরেও যদি তারা গর্ভধারণ করতে না পারে, তখন সেটাকে আমরা বন্ধ্যত্ব হিসেবে ধরে নেই। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।